আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে। আজকের এই ছায়া সংসদে যে দুটি দল অংশগ্রহণ করবে তারা জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করবার চেষ্টা করবে। এতে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যে পাঁচজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সর্বপ্রথমে যে বিচারক রয়েছেন তিনি হচ্ছেন সাংবাদিক রফিকুল বাশার, বিশেষ প্রতিনিধি চ্যানেল আই ও সম্পাদক এনার্জি বাংলা। পরবর্তী বিচারক হচ্ছেন সাংবাদিক নিশা নসরুল্লাহ, বিশেষ প্রতিনিধি বাংলা ভিশন ও সাবেক নির্বাহী পরিচালক ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ। এরপরে সম্মানিত বিচারক হচ্ছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী বিচারক সাংবাদিক শাহনাজ বেগম, বিশেষ প্রতিনিধি ডেইলি অবজারভার। এবং সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা একটু আপনাদের জানিয়ে রাখি। প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যায় 5, উপস্থাপনায় 5, উচ্চারণা বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বর প্রদান করবেন আমাদের আজকের এই সম্মানিত বিচারক মণ্ডলীরা। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার কমিটির সম্মানিত সদস্য, একই সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর ম তামিম রয়েছেন আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে। আমরা জ্বালানি বিশেষজ্ঞ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর ম তামিমকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমার প্রধান অতিথি ডক্টর ম তামিমের বক্তব্য শুনবো একেবারে সবার শেষে। তবে জানিয়ে রাখি প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আমি আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দলের পক্ষে প্রস্তাব উত্থাপন করবার জন্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের দলনেতা ও মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা আকিব হাসানকে আহ্বান জানাচ্ছি তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবে আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় সংসদ নেতা, আজকে সরকার দল হিসেবে আমরা যেই প্রস্তাবনাটি উত্থাপন করতে চাচ্ছি সেটা হলো জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির জন্য বিগত সরকারের রাজনীতিবিদ অপেক্ষা আমলারাই অধিক দায়ী। সংজ্ঞায়নে চলে যাচ্ছি। জ্বালানি ও বিদ্যুৎ খাত বলতে আমরা যেসব জ্বালানি এবং বসতবাড়িতে যেসব বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার করি সেই সংশ্লিষ্ট খাত। বিগত সরকারের রাজনীতিবিদ বলতে আমরা বুঝছি যে এই বিগত আওয়ামী লীগ সরকারের যে 17 বছরের আমল, এই সময়টা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং বড় কোনো ভূমিকায় ছিল, অবশ্যই এখানে পাতি নেতা বা ছোটখাটো নেতা অন্তর্ভুক্ত হবে না, তো বড় কোনো ভূমিকায় যারা ছিল রাজনীতিবিদ তাদের কথা বোঝাচ্ছি। এবং আমলা বলতে আমরা বোঝাচ্ছি যে যারা সরকারি চাকুরিজীবী এবং তারা কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন আছে। গুরুত্বপূর্ণ পদ বলতে কি বোঝাচ্ছে? গুরুত্বপূর্ণ পদ মানে হলো এমন কোনো পদ যার কোনো ভূমিকা আছে এই জ্বালানি এবং বিদ্যুৎ খাতের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে, যে ভূমিকা রাখতে পারবে তারা হলো আমাদের আজকের বিতর্কের জন্য আমলা। এবার আসি মাননীয় স্পিকার, বিতর্ক কি নিয়ে, যে কার ভূমিকাটা বেশি। এই বেশি বলতে আমরা কি বোঝাচ্ছি? বেশি বলতে আমরা বোঝাচ্ছি যে এইটা না যে কে দুর্নীতি করেছে কে দুর্নীতি করে নাই, আমরা ধরেই নিচ্ছি যে রাজনীতিবিদরাও দুর্নীতি করেছে, আমরা ধরেই নিচ্ছি যে আমলারাও দুর্নীতি করেছে। আমাদের আজকের বিতর্কের জায়গাটা হলো এই যে এতগুলা দুর্নীতি হলো, এই দুর্নীতিটা কার কর্মকাণ্ডের উপর, কার সিদ্ধান্তের উপর বেশি নির্ভর করে। কে যদি একটা কাজ না করতো, কে যদি একটা সিদ্ধান্ত না নিত, তাহলে দুর্নীতিটা হতো না। এটাই হলো আমাদের আজকের প্রশ্ন। সেই অবস্থান থেকে আমরা বলতে চাই যে আজকে যদি আমলারা ঠিক থাকতো, আমলারা যদি দুর্নীতিগুলা না করতো, তাহলে দুর্নীতি হতোই না। সেখান থেকে আমরা আমাদের কেসগুলো ব্যাখ্যা করে দিয়ে যাই। আমাদের কেস মূলত 3টা। প্রথম কথা হলো যে দুর্নীতির উপর এই যে একচ্ছত্র নির্ভরশীলতা আমলাদের উপরেই থাকে। দ্বিতীয়ত, আমলারা তৃণমূল পর্যায়ে যায়, রাজনীতিবিদ সেই পর্যন্ত যেতে পারে না। তৃতীয়ত, আমলাতন্ত্রের যে ক্ষমতার অপব্যবহার, আমলাতন্ত্র যে চালু হয়ে গেছিল বিগত 17 বছরে, সেই জিনিসটার ক্ষমতার অপব্যবহার, সেটা আমার পরবর্তী বক্তারা ব্যাখ্যা করে যাবেন। প্রথম 2টা কেস নিয়ে আমি বলবো। ম্যাডাম স্পিকার, দেখেন নির্ভরশীলতাটা কিভাবে আসে। এক আমলারা, বিভিন্ন কর্মকর্তারা, সচিব পর্যায় থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার, সবাই কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি করার সুযোগ পায় এবং দুর্নীতি করেও। হাজার রকমের দুর্নীতি, অবৈধ বিদ্যুৎ সংযোগ, আপনার বেতন দুর্নীতি, এগুলাতে কোনো রাজনীতিবিদের ভূমিকা থাকে না, এইগুলা তারা নিজের মতো করে করেই। কিন্তু একটি রাজনীতিবিদ যখন দুর্নীতি করতে যায়, তাকে অবশ্যই আমলার হয়ে দুর্নীতিটা করতে হয়। একজন কর্মকর্তা তার লাগেই, কোনো কর্মকর্তার সাহায্য ছাড়া একটি রাজনীতিবিদ এই খাতে কোনো দুর্নীতি করতে পারবে না। কেন পারবে না? কেন এই খাতের নারী নক্ষত্র কিন্তু একজন রাজনীতিবিদ চেনে না।
না, সে ওই বিষয়ে শিক্ষিত নয়, সে বেশি শিক্ষিত কারা? ওই বিষয়ে যারা কাজ করে, ওই বিষয়ক মন্ত্রণালয়ে যারা কাজ করে, ওই বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান, এই যে ডেস্কো, নেস্কো, ডিপিডিসি, পিডিবি, পিসি, আপনার এই পেট্রো বাংলা, এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা জিনিসটা জানে। অতএব একজন রাজনীতিবিদ যখনই দুর্নীতি করতে যায় তাদের কাছে শরণাপন্ন হতে হয়, তাদের সাহায্য নিতে হয়, সাহায্য ছাড়া তাদের দুর্নীতি করতে পারে না। একটি উদাহরণে দিয়ে ব্যাখ্যা করে যাব, এবং এই উদাহরণ অন্যান্য দুর্নীতিগুলোরও আপনার প্রতিনিধিত্ব করে। যেমন মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে সিপিজিসিএল এর 6 সদস্যের একটি সিন্ডিকেটকে ধরা হয়েছে, যারা সবাই আমলা, সিপিজিসিএল এর কর্মকর্তা। তারা কি করেছে? তারা শুধুমাত্র 15 কোটি টাকার তামার তার মানে লুটপাট করেছে, বিক্রি করেছে। 15 কোটি টাকার তামার তার। একজন রাজনীতিবিদ কিন্তু জানেও না যে আমার তামার তার বিক্রি করতে হবে না লোহার তার বিক্রি করতে হবে না কিভাবে কি করতে হবে, এগুলো জানে কারা? জানে আমলারা। এই যে সামিট গ্রুপ, বিভিন্ন গ্রুপের যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো গঠিত করা আছে, এখানে কিন্তু সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? জ্বালানির সাপ্লাই নাই। জ্বালানির সাপ্লাই কেন নাই? ওই যে রুট লেভেল থেকে, তৃণমূল পর্যায় থেকে আমলারা ফিজিবিলিটি টেস্টের নামে ভুল তথ্য দিছে যে এখানে বিদ্যুৎ কেন্দ্র করা গেলে জ্বালানি সাপ্লাই দেওয়া যাবে। এই ভুল তথ্য যদি না দিত একটি আমলা, একটি মন্ত্রণালয়, একটি প্রতিষ্ঠান যদি না দিত ওই ভুল তথ্যটা, তাহলে সেখানে বিদ্যুৎ কেন্দ্রই গঠিত হতো না। লুটপাট তো দূরের কথা, লুটপাটের কিছু অংশ হয়তো ওই যে গাছের মগডালে বসে থাকা রাজনীতিবিদ ঠিকই পায়, কিন্তু লুটপাট যার কারণে শুরু হইতো না, যে লুটপাটের সুযোগটা যারা শুরু থেকেই করে দিছে সেটা হলোই আমলা। অতএব আমরা দিন শেষে কি দেখতে পাচ্ছি? আমরা 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। দিন শেষে দেখতে পাচ্ছি যে আমলারা নিজেরা দুর্নীতি তো করেই, তার সাথে রাজনীতিবিদ যে দুর্নীতি পর্যন্ত যাবে, মাঝখানে যে একটা গ্যাপ, ওই গ্যাপটা সেতু হিসেবে পূরণ করে দেয় এই আমলারা। অতএব আমলার ভূমিকাটাই এখানে বেশি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমরা ছায়া সংসদে প্রস্তাব উত্থাপন করতে দেখলাম। সরকারি দলের পক্ষ থেকে বলা হলো, জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির জন্য বিগত সরকারের রাজনীতিবিদ অপেক্ষা আমলারাই বেশি দায়ী, তারা আমলাদেরকেই দায়ী করলো। এবং এই প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল নেতা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দলনেতা খান মোহাম্মদ ওমর ফারুককে আজকের এই প্রস্তাবিত বিষয়ের উপর তার পর্যালোচনা করবার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে তারা যে প্রস্তাবটি উত্থাপন করলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির জন্য বিগত সময়ের রাজনীতিবিদ অপেক্ষা আমলারাই বেশি দায়ী। সঙ্গত কারণে এই বিপক্ষে অবস্থান করছি। আমরা বিশ্বাস করি রাজনীতিবিদরাই বেশি দায়ী। আপনাকে একটু একটা গল্প দেখাই। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার সর্বপ্রথম টানা 17 বছর রেজিমের জন্য আসে, তখন তারা একটি আইন পাশ করে। মাননীয় স্পিকার, তারা কি আইন পাশ করে? তারা বিদ্যুৎ আইন 2009 পাশ করে, এবং এই আইন পাশ করার মাধ্যমে তারা বলে যে আমরা এখন থেকে কোনো ধরনের দরপত্র নিব না, এবং দরপত্র ছাড়া সরকারি যে কোনো মন্ত্রণালয় যে কোনো বিদ্যুৎ বা পাওয়ার প্ল্যান্টকে এই ধরনের দরপত্র ছাড়া টেন্ডার দিয়ে দিতে পারবে বিদ্যুৎ উৎপাদনের জন্য। এবং পরবর্তীতে এই আইনকে ট্যাকেল ডাউন করার জন্য 2010 সালে আমরা দেখতে পারি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন তারা অ্যাপ্লিকেবল করে, এবং যে অ্যাপ্লিকেবলের মাধ্যমে আমরা প্রায় 100টির বেশি অনুমোদন দিই বিভিন্ন সংস্থাকে। এর মধ্যে আপনার সামিট গ্রুপ ছিল, এর মধ্যে অ্যাগ্রো ছিল, এর মধ্যে এর দ্য পাওয়ার ছিল মাননীয় স্পিকার। এবং তাদেরকে আমরা কুইক রেন্টাল এবং রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য দিই। আমরা এইখানে দেখেছি এই যে কুইক রেন্টাল বা ক্যাপাসিটি চার্জ নামে যে দুর্নীতিটা হয়, এটা সর্বোচ্চ বিষয় তখন থেকে শুরু হয়। আপনার ক্যাপাসিটি চার্জ নামে গত 14 বছরে 1 লক্ষ কোটি টাকারও উপরে দুর্নীতি হয়েছে মাননীয় স্পিকার, যেখানে শুধুমাত্র সামিট গ্রুপ 10,000 কোটি টাকার উপরে এই দুর্নীতির টাকাটা বাজেয়াপ্ত করেছে। এখন এই ক্যাপাসিটি চার্জ জিনিসটা কি? ক্যাপাসিটি চার্জ জিনিসটা হচ্ছে আপনাকে একটি সংস্থাকে ততদিন পর্যন্ত বিদ্যুতের উৎপাদনের জন্য টাকা দিতে হবে, আপনি বিদ্যুৎ না দিলেও আপনি দেখাচ্ছেন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, এই জন্য আপনি তাকে ক্যাপাসিটি চার্জ দেন। কিন্তু প্রকৃতপক্ষে যেখানে পরিকল্পনা মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে 56%-এর সক্ষমতাটা নেই বিদ্যুৎ উৎপাদনের জন্য, কারণ তখনকার বাজার দর আমাদের ওই অনুকূলে ছিল না। তারপরও এই যে পরিকল্পনার অভাব, সরকারি রাজনীতিবিদরা জানতেন পরিকল্পনা আমাদের ওই পরিমাণ সক্ষমতা নেই জ্বালানি প্রয়োগের জন্য, তারপরও তারা এই ধরনের বড় বড় প্রজেক্ট নেন এবং এত বড় ঘাটতিটা হয়। এবং এই পরবর্তীতে ঘাটতি পূরণের জন্য সামিট গ্রুপের পিছনে কে ছিলেন? সামিট গ্রুপের পিছনে ছিলেন গোপালগঞ্জ 1 আসনের নেতা ফারুক খান। সামিট গ্রুপের মালিক যে ছিল আজিজ খান, অর্থাৎ ডাইরেক্ট সম্পৃক্ততা।
তিনি এসে বললেন যে আমলারা রাস্তা করে দেয়, আমলারা বাধ্য হয় এই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। যদি আমলারা বাধ্য না হয় তাহলে আমরা দেখতে পারি আইনইডির দুই কর্মকর্তা তারা রিপোর্ট দেন যে হচ্ছে আজকের এই যে আমরা প্ল্যান নিয়েছি প্ল্যানের ভিতরে অনেক ধরনের ফাঁকফোকর আছে, এবং এই রিপোর্টটা আইনইডির দুই কর্মকর্তা দেওয়ার কারণে তাদেরকে বহিষ্কার করা হয়। এবং পরবর্তীতে তারা যে বহিষ্কার করেন সচিব আবুল কালাম আজাদ এবং তাহমিদ কাউসকে, এই মানুষগুলো যাদেরকে বহিষ্কার করেন তাদেরকে পদোন্নতি দিয়ে আমরা মুখ্য সচিব বানিয়ে দিই প্রধানমন্ত্রী। অর্থাৎ তাদেরকে প্রথমেই দেখানো হয় যে আপনি সরকারের বিপক্ষে কথা বললে আপনাকে বহিষ্কার করা হবে, এবং আপনি সরকারের পক্ষে কথা বললে আপনাকে বহিষ্কার করা হবে না, পদোন্নতি দেওয়া হবে। এরকম একটা ভয়ের রাজনীতি যখন চলতে থাকে, ভয়ের শাসনতন্ত্র যখন চলতে থাকে, তখন আমলারা চাইলেও কথা বলতে হয় না, তাকে বাধ্য হয়ে ভুল তথ্যগুলো দিতে হয়। তিনি যে এত বেশি বারবার বলার চেষ্টা করলেন যে আমলারা ভুল তথ্য দিয়ে সবকিছু করেছেন, তা একদম ভুয়া কথা। কেবির নির্বাহী পরিচালক ইফতেখারুল হচ্ছে আমরা অনেক আগেই বলেছেন, গত 15 বছরের সবচেয়ে বড় যে দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে ক্যাপাসিটি চার্জ নামে দুর্নীতি। আমার দ্বিতীয় বক্তা আর ভালোভাবে এসে বলে যাবেন। এবার দেখেন, আমরা দেখেছি আমরা আকাশ কুসুম পরিকল্পনা নিয়েছি প্রতিবার হাতে, এটা আমার হচ্ছে তৃতীয় যুক্তি। আকাশ কুসুম পরিকল্পনা বলে কি ছিল? আমরা দেখেছি গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের মতো বিতর্কিত প্রকল্পে আমরা বেশি টাকা লাগিয়েছি মানুষ থেকে। আদানি চুক্তি থেকে আমি কখনো বের হতে পারিনি। আমরা দেখেছি যে হচ্ছে আমার যখন হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় বলছে যে আমার 25% বেশি সক্ষমতা নেই বিদ্যুৎ হচ্ছে উৎপাদন করার জন্য, আমার কাঁচামাল নেই, সেখানে আমি আমার সক্ষমতার চেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ লাগে, এবং ওখানে আমি নিম্নমানের কাঁচামাল দিয়ে হচ্ছে আমি গ্রাউন্ড ফ্লোরের কাজগুলো করি, এবং এই রিপোর্টগুলো দেওয়া হয়, তখন রিপোর্টগুলো মেনে নেওয়া হয় না। শুধুমাত্র ওইখানে আধিভুক্ত আপনি যদি দেখেন আওয়ামী লীগের পরিবারের কেন্দ্রিক যে হচ্ছে ব্যবসাগুলো রয়েছে, পারিবারিক ব্যবসা, এগুলো আমরা দেখতে পারি। অর্থাৎ কি, এখানে পারিবারিক ভাবে যে ব্যবসাতন্ত্র চালানোর যে দুর্নীতিটা সেটা ফুটে উঠেছে। আমরা দেখেছি শুধুমাত্র আদানিকে কোনো ধরনের 10 সেকেন্ডের মধ্যে শেষ করব, শুধুমাত্র আদানি চুক্তির কারণে আপনার প্রতি বছর $400 মিলিয়ন গুনতে হয় কোনো রকম বিদ্যুৎ ছাড়াই, এবং এই ধরনের অথর্ব চুক্তিতে এসেছেন শুধুমাত্র নিজস্ব লাভের জন্য। এই জন্য আপনার দেশটা দুর্নীতিতে ঝেয়ে গেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী নাকিব মুহতাসিমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। শুরুতেই একটি যুক্তি খণ্ডন দিয়ে শুরু করি। আজকে বিরোধী দলীয় নেতার একটা কথা খুব ভালো লাগলো, 2010 সালে একটি আইন পাশ করা হয়েছে যার মাধ্যমে কোনো ধরনের জবাবদিহিতা করতে হবে না এবং বেসরকারি হাতের খাতে জিনিসগুলো চলে গেছে। এখন দেখেন, এই যে বেসরকারি খাতের হাতে জিনিসটা চলে গেছে, এটা সুন্দর একটা নাম আছে, নামটা হচ্ছে মন্ত্রী আমলা সিন্ডিকেট। এই মন্ত্রী আমলা সিন্ডিকেটের মূল হোতাকে সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে তৌফিক ইলাহি। এই কে ছিল? এ ছিল হচ্ছে শেখ হাসিনার আমলে হচ্ছে আপনার বিদ্যুৎ ও জ্বালানির যে উপদেষ্টা। সহজ ভাষায় এর পরিচয় কি ছিল? প্রশাসনিক ক্যাডারের একজন কর্মকর্তা, সহজ ভাষায় বিগত সরকারের একজন আমলা। অর্থাৎ আপনার যে নীল নকশা প্রণয়নকারী, যে নীল নকশাটা এর পিছিয়ে রয়েছে, তার পিছিয়ে একজন আমলা রয়েছে। আপনি এতক্ষণ যতগুলো কেস দাঁড় করায় গেলেন, যতগুলো যুক্তি দিয়ে গেলেন, সবগুলো কেসের পিছিয়ে এই একটা জিনিসই ভাঙিয়ে, সবগুলোর পিছিয়ে একজন আমলাই ছিল। দেখেন মাননীয় স্পিকার, তারা বলে গেলেন সামিট গ্রুপের কথা আর অন্যান্য গ্রুপের কথা। দেখেন সামিট গ্রুপের সুযোগ কে করে দিয়েছে? সামিট গ্রুপকে সুযোগ করে দিয়েছে এই আমলারাই। তারা ফিজিবিলিটি টেস্টের নামে ভুয়া টেস্ট করেছে, এবং যারা প্রত্যেক পদে পদে টাকা খাওয়ার মাধ্যমে কিন্তু সামিট গ্রুপকে তারা প্রজেক্ট দিয়েছে, এবং প্রজেক্ট দেওয়ার মাধ্যমে এই যে আমলারা প্রত্যেকটা ধাপে ধাপে, আপনি যদি এখানে 1 কোটি টাকার দুর্নীতি করতে চান, আপনার 10 জন আমলাকে 10 কোটি টাকার দুর্নীতি, 10 কোটি টাকা আপনাকে দিয়ে এই সামিট গ্রুপে এখানে আসতে হয়েছে। মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি যখন আপনার শিক্ষাগত কোনো যোগ্যতা লাগবে না, আপনি হতে পারেন শিক্ষিত, আপনি হতে পারেন অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত, কিন্তু খাতায় কলমে আপনি যখন দুর্নীতি করতে যাবেন, তখন আপনার কার কাছে দ্বারস্থ হতে হবে? বড় বড় সরকারি কর্মকর্তার কাছে আপনার দ্বারস্থ হতে হবে এই যে এই দুর্নীতিটা করার জন্য। আমলারা কিভাবে রাজনীতিবিদদের উপরে ছুরি ঘোরায়, এটা একটা খুব সূক্ষ্ম প্রতিবেদন উঠে এসেছে যমুনা টিভির একটা প্রতিবেদনে। দেখুন এখন আমি বলি, একজন সংসদ সদস্য রাজনীতিবিদ, সে সংসদীয় কমিটির যখন সদস্য হয়, সংসদ না চলার সময় যে কোনো সময় সেই সংসদ সদস্যকে অ্যারেস্ট করার যোগ্যতা আছে, কিন্তু তার যে পিএস আছে, এপিএস আছে, তারা কিন্তু এক একজন আমলা, কিন্তু এই আমলাদের আপনি যখন তখন অ্যারেস্ট করতে পারবেন না। এবং এর কারণটা কি? এই কারণটা হচ্ছে এই আমলারাই এই যে নেতাদের আছে, এই নেতাদের এই যে আইন শৃঙ্খলা মানে এই যে নেতাগুলো আছে, এদেরকে খাটায় এই সংসদে বিলটা পাস করায় নিছে এবং করে নিছে এই সংসদ থেকে। এই জন্য এই রাজনীতিবিদদের রাজনীতিবিদদের উপর এই সরকারি আমলার একটা প্রত্যক্ষ যে নিয়ন্ত্রণ রয়েছে, সেই প্রত্যক্ষ নিয়ন্ত্রণটা সরাসরি দেখা যায়। এখন দেখেন, সমকালের এক নিউজে বলা হয়েছে, যেখানে হচ্ছে
প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোকসান দেখায়, সেখানে 5টি সরকারি বিদ্যুৎ উৎপাদন কমিটি মুনাফা দেখিয়ে শ্রমিক আইন অন্তর্ভুক্ত করে 5% বোনাসের নামে বছরের পর বছর প্রত্যেকটা আমলা যারা কর্মকর্তা রয়েছে সবাইকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকা তারা তুলছে, 100 কোটি টাকার তারা দুর্নীতি করছে। কিন্তু এই দুর্নীতি চোখের সামনে হওয়া সত্ত্বেও তাদের খাতা কলমে সব হিসাব মেলানোর কারণে এই যে আমলারা এই যে খাতা কলমে হিসাব মিলেছে, এই জন্য তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে ধরাছোঁয়া যাচ্ছে না। সুতরাং আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি যে দুর্নীতি করবেন, আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন, আপনার যখন এই যে খাতা কলমের দুর্নীতিটা করতে হবে, খাতা কলমের দুর্নীতি করার জন্য আপনার একজন আমলার কাছে দ্বারস্থ হতে হচ্ছে। এখন দেখেন, সবার লাস্টে যে জিনিসটা আমি দেখায় যাই, সবার শেষে 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, সবার শেষে এখন একজন আমলা, তার উপর যদি রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ থাকে বা না থাকে, সে দুর্নীতি করবে, তার দুর্নীতি করতে কোনো সমস্যা নাই। এখন একজন রাজনীতিবিদ যখন দুর্নীতি করবে, তার দুর্নীতি করার জন্য সবসময় এই যে আমলা আছে, এই আমলার প্রত্যেকটা প্রসেসে আপনি যদি 100 কোটি টাকার দুর্নীতি করতে চান, তাহলে প্রত্যেকটা আমলারে আমাকে আপনার 10 কোটি 20 কোটি 40 কোটি টাকা খায়, এই যে 200 কোটি টাকা আপনাকে দিতে হচ্ছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই আমলাতন্ত্রের এই যে প্রভাবটা রয়েছে সব ক্ষেত্রে। এই জন্যই আজকে এই সংসদে এটাই সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে এই যে বিগত সরকার আমলে জ্বালানির যে দুর্নীতি হয়েছিল, এর ক্ষেত্রে আমাদের ভূমিকা বেশি ছিল। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী নাকিব মুতাসিমকে তার বক্তব্যের জন্য। আমাদের আজকের ছায়া সংসদে বক্তব্য চলছে, জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির জন্য দায় কার বেশি, সরকারি আমলা না রাজনীতিবিদদের? বিগত সরকারের সময় সেই খতিয়ান নিয়ে আজকের বিতর্কিকা কথা বলছে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাদ আহমেদ সাদিককে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমাদেরকে মনে রাখতে হবে আমরা আসলে কোন দেশে দাঁড়িয়ে কথা বলছি। মাননীয় স্পিকার, এটি এমন একটি দেশ যে দেশে বিগত সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যদি সংসদে দাঁড়িয়ে 1 আর 1 যোগ করলে 5 হয়, সেটি যদি বলতেন, সংসদে সেই আইনটিও পাস হতো। মাননীয় স্পিকার, এই প্রধানমন্ত্রী আসলে কি ছিলেন? তিনিও তো একজন রাজনীতিবিদ ছিলেন এবং প্রত্যেকটা সময়ে তার সেই মতামতকে যারা প্রাধান্য দিয়েছে তারাও কিন্তু রাজনীতিবিদ ছিলেন। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আসলে এই ধরনের আমরা দুর্নীতিগুলো দেখেছি। মাননীয় স্পিকার, এখন আসেন আমি আপনাকে দেখাচ্ছি মাফিয়া মুভি। আপনারা নিশ্চয়ই সচরাচর সবাই দেখেছেন। মাফিয়া মুভিগুলোতে যেমন সিল দেখিয়ে সবাইকে ভয় দেখানো হতো এবং প্রত্যেকটা জিনিস আসলে মান্য করতে বাধ্য করা হতো, ঠিক একই রকম ভাবে গত 15 বছরে যেখানে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম ছিল, ওই মুজিবের নাম করে আসলে যে কাজগুলো হয়েছে, ওই কাজগুলো যে কোনো ধরনের নিরীক্ষণ ছাড়া, পরীক্ষণ ছাড়া সেগুলোকে পাশ করা হয়েছে। মাননীয় স্পিকার, মুজিব শতবর্ষের কথা আমরা শুনেছি। মুজিব শতবর্ষে 4টি সিন্ডিকেট কাজ করেছে এবং এই 4টি সিন্ডিকেট বিদ্যুতায়নের নামে পল্লী বিদ্যুৎ মন্ত্রণালয়ের থেকে গ্রাহকদের আসলে যে ট্রান্সফরমার দেওয়ার কথা বলে 15 লাখ গ্রাহক থেকে হাজার হাজার কোটি টাকা আসলে তারা নিয়ে গিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা আসলে বিদেশে পাচার করেছে। মাননীয় স্পিকার, এইসব আসলে কাদের মাধ্যমে হয়েছে? এই মুজিবায়নটা আসলে কাদের মাধ্যমে হয়েছে? হাজার হাজার কোটি টাকা লুট কাদের মাধ্যমে হয়েছে? এটি কিন্তু রাজনীতিবিদদের মাধ্যমেই হয়েছে। মাননীয় স্পিকার, দেখুন বিগত দিনে বিদ্যুৎ ও জ্বালানির খাত থেকে জনগণ আসলে কি দেখেছে রাজনীতিবিদদের কাছ থেকে? রাজনীতিবিদরা আসলে কি করেছে? দেখুন, একটা সময় শুনতাম আসলে বিদ্যুৎ খাতে আসলে খাম্বা চুরির গল্প সাধারণ জনগণ শুনেছে এবং পরবর্তীতে কি হয়েছে কিছুক্ষণ আগে বলেছিলাম, ট্রান্সফরমার থেকে আসলে টাকা নেওয়া হয়েছে। এই যে ট্রান্সফরমার শতভাগ বিদ্যুতায়নের কথা বলে যে টাকাটি নেওয়া হচ্ছে, সেখানে আমরা এই সময়ে বিগত 15 বছরে দেখেছি ট্রান্সফরমার চুরির থেকে টাকা, তারের থেকে টাকা। এই যে টাকাগুলো আসলে, এই টাকাগুলো প্রত্যেকটা সময়ে রাজনীতিবিদরাই কিন্তু আসলে হাতিয়ে নিয়েছেন। আপনি কয়জন সচিব দেখাইতে পারবেন, কয়জন মন্ত্রণালয়ের সচিব দেখাইতে পারবেন যাদের বিশাল বিশাল বিজনেস রয়েছে, যারা বিভিন্ন ব্যবসায়িক খাতে রয়েছে? প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই রাজনীতিবিদরা ব্যবসা করেছে গত 15 বছরে। মাননীয় সভাপতি, দেখুন আমার বিরোধী দলীয় দলনেতা প্রথমে একটি কথা বলেছিলেন, একটি গ্রুপের নাম বলেছিলেন সামিট গ্রুপ। এই সামিট গ্রুপের যিনি আসলে প্রধান মোহাম্মদ আজিজ, এই আজিজ কিন্তু সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় চলে গিয়েছেন এবং সামিট গ্রুপ বিভিন্ন সময় আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিভিন্নভাবে তিনি কি বলে সেটা হচ্ছে আপনার বিভিন্নভাবে বিদ্যুতায়ন করার কথা বলে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করেছেন। ক্যাপাসিটি চার্জ এবং উচ্চভিলাষী চিন্তা ভাবনা, যখন যেভাবে ইচ্ছা তারা কিন্তু আসলে সেই কথাগুলো বলে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়েছে। মাননীয় স্পিকার, এবার একটু যুক্তি খণ্ডনে আসবো। দেখুন, একটু যুক্তিগুলো খণ্ডন করি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, তারপর হচ্ছে
তারা তৌফিক ইলাহির কথা বারবার এখানে এসেছে মাননীয় স্পিকার এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, তৌফিক ইলাহির থেকে কি যোগ্য ব্যক্তিত্ব বা ওই মন্ত্রণালয়ে সচিব হওয়ার মতো আর কোনো মানুষ ছিল না? অবশ্যই ছিল। কিন্তু মাননীয় স্পিকার, আপনি ডক্টর শামসুল হকের দিকে তাকান, ডক্টর শামসুল হক তো পদোন্নতি পায় নাই, বা আরো যে মানুষগুলো যোগ্য ছিল ওই মানুষগুলোকে তো পদায়ন দেওয়া হয় নাই। প্রত্যেকটা বার আসলে যে কথাগুলো উঠে আসছে যে না আসলে সচিবালয়ের যারা সচিব বা যারা আসলে এই পদগুলোতে কাজ করে সেই মানুষগুলো আসলে রুট লেভেল থেকে আসলে কাজ করে এবং তারাই আসলে দুর্নীতি করে। কিন্তু আপনাকে বুঝতে হবে এই মানুষগুলোকে দুর্নীতি করার জন্য কারা সহযোগিতা করেছে, এই মানুষগুলো কেন আসলে দুর্নীতি পরায়ণ হলো। এবং আমার দলীয় নেতা কিন্তু প্রথমেই বলে গিয়েছেন যে সংসদের যে আইনটি পাস হয় ওই মানুষটি আসলে চাকরি করে চাকরিজীবীর উপর্যস্ত পদে উঠবে কিনা, প্রত্যেকটি জিনিস কিন্তু দিন শেষে এই রাজনীতিবিদদের হাতেই আসলে রয়ে গিয়েছে মাননীয় স্পিকার। তাই বলতে চাই আসলে এই জ্বালানি ও বিদ্যুৎ খাতের যে দুর্নীতি সেই জায়গাতে আসলে রাজনীতিবিদরাই বেশি দায়ী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য জোনায়েদ আল মুস্তফাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। একটি বেসিক সিনারিও আপনাদের সামনে আনি যে একটা পরিস্থিতি চিন্তা করেন যেখানে হচ্ছে আমলাতন্ত্র হচ্ছে নন করাপ্টেড, মানে ওদের কোনো দুর্নীতি নেই এবং হচ্ছে পলিটিশিয়ানরাই হচ্ছে দুর্নীতিবাজ। অন্যদিকে চিন্তা করেন যেখানে হচ্ছে আমলাতন্ত্রটা হচ্ছে দুর্নীতিমুক্ত এবং হচ্ছে পলিটিশিয়ানরা দুর্নীতিবাজ। এই যে দুইটা বেসিক সিনারি যদি আপনি কম্পারিজন করেন, যেখানে হচ্ছে আমলাতন্ত্রকে আপনি দুর্নীতিমুক্ত রাখতে পারছেন, ওই জিনিসটার মধ্যে আপনার ফিজিবিলিটি টেস্টের মধ্যে কোনো ধরনের দুর্নীতি হবে না। ওই জায়গায় একটা দুর্নীতিবাজ যে রাজনীতিবিদ সেও দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না। এই জিনিসটা আমরা তখন থেকে আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি যে আপনারা বুঝেন কোন জিনিসটা কোন সিনারিতে আমরা বেসিক যে কোন সিনারির প্রবলেমটা ক্রিয়েট করতেছে। আমরা কখনোই এসে বলিনি যে দুর্নীতিবাজ যে দুর্নীতি করার পিছনে কখনো রাজনীতি ছিল না, রাজনীতি আছে সেটা আমরা মানছি, কিন্তু আমরা বুঝতে হবে যে কার স্টেক সবচেয়ে বেশি ছিল। যদি আমি স্টেক নিয়ে সর্বপ্রথম কথা বলি যে আমলাতন্ত্রের ক্ষমতা যেটা আমাদের কেস বিল করছে সেই জিনিসটা যেটা আপনারা আনটাচই রেখে গেছেন যে একটা আমলাতন্ত্র আসলে কত ক্ষমতা আছে। আমলাতন্ত্রের ক্ষমতা আছে যে ওরা নীতি নির্ধারক, যে কোন জায়গায় কতটুকু লাগবে, কোন গ্রুপটা যে আপনারা সামিট গ্রুপ থেকে শুরু করে আদানি গ্রুপ থেকে শুরু করে অনেকগুলো বলতেছেন, এটা আমরা মানছি, কিন্তু জিনিসটা বুঝতে হবে যে এই গ্রুপগুলো সিলেকশন কি একটা রাজনীতিবিদ করতে পারে নাকি একটা আমলাতন্ত্র করতে পারে। স্থানীয় থেকে যে জিনিসটার আমরা স্থানীয় সরকার থেকে যে জিনিসটার হচ্ছে যে ফিজিবিলিটি টেস্ট থেকে শুরু করে যেই ক্রাইটেরিয়া আছে সেই সব ক্রাইটেরিয়া কেমনে মানছে সেটাকে একটা রাজনীতিবিদ জানতো যে এখানে কয় টাকা দিতে হবে, যে ক্রাইটেরিয়া দিলেই যে এই গ্রুপটা সিলেক্টেড হবে। এই সিলেকশনের পিছনে যে মানুষটা ছিল আমলাতন্ত্র সেটা আপনাকে বলতেছি। আমরা শুধু 100 কোটি টাকার দিকে টাকা আছে, কিন্তু আমরা বলতেছি যে 100 জন যেটা 10 কোটি টাকা করে নেওয়া শুরু করে 1000 কোটি টাকা করতেছে বা 1 লাখ কোটি টাকা যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে নিয়ে কথা বলতেছেন। আপনারা বলতেছেন জন্য দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিল, আমরা মানছি দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিল। তারপর আপনারা যদি বলতে চান হচ্ছে রাজনীতির নেতার হচ্ছে প্রভাব অনেক বেশি দুর্নীতি করছে, আমরা মানতেছি রাজনীতির প্রভাবে দুর্নীতি হয়েছে, কিন্তু হচ্ছে যে ব্যাকবোন যে জিনিসটা ছিল যে সিস্টেম, সেই সিস্টেমটা সবসময় হচ্ছে আমলাতন্ত্রে ছিল। যেমন অভ্যন্তরীণ সরকার যখন গঠন হয়েছে সর্বপ্রথম থেকে তারা একটা কথা বলা শুরু করছে যে আমরা একটা সিস্টেম ক্রিয়েট করবো যে সিস্টেমে কখনো দুর্নীতি হওয়া পসিবল না। তাহলে আপনাদের ওয়ার্ডটা বুঝতে হবে এখানে সিস্টেমটা ফ্যাক্ট, যে একটা সিস্টেমের মধ্যে কোনো রাজনৈতিক দল গেলেই কেন অটোমেটিক করাপশন সিস্টেম শুরু হয়। কারণ হচ্ছে ওই জায়গায় যে লোকগুলো বসে আছে, যে আমলাগুলো বসে আছে, তারা বলতেছে তোমরা আমাকে টাকা দিবা, এর বিনিময়ে আমি তোমাদেরকে হচ্ছে এই সিস্টেমটা ক্রিয়েট করতে দিব, তুমি এই জিনিসটা ক্রিয়েট করতে পারবা। আপনি দেখেন এতগুলো বাজেট এতগুলো প্রকল্প রেডি হচ্ছে, কেন আজকে একটা প্রকল্প রেডি হয়? যেমন আমাদের যদি 300 ফিটের রোডটা চিন্তা করেন, আগে কালকে ঘাট ছিল, ঘাট থেকে সেই জিনিসটা প্রথমে রোড হয়েছে, রোড হওয়ার পর বলতেছে সেই রোডের মধ্যে প্রবলেম হয়েছে, আবার রোডগুলোকে আন্ডারপাস ক্রিয়েট করছে। এই ধরনের যে জিনিসটা একই রোডে 3 বার করে আপনার বাজেট আসছে, এই ধরনের যে টাকাগুলো যাচ্ছে সেই টাকাগুলো আপনারা কোথা থেকে পাচ্ছেন? এগুলো সম্পূর্ণ আমলাদের আন্ডারে ছিল, আমলারা জিনিসটাকে মিসইউজ করছে। আমলারা জানতো যে এই জিনিসটা কখনো উপর দিয়ে ফিজিবিলিটি হবে না, তারা জিনিসটা প্রথমে না করে নেই, বলছে মন্ত্রী পাক 100 কোটি টাকা, আমি তো 1000 কোটি টাকা পাচ্ছি, এই 1000 কোটি টাকার পিছনে ব্যাকবোন ছিল সবসময় আমলাতন্ত্র। দেন যদি আপনি হচ্ছেন চিন্তা করেন রাজস্ব আয়গুলো আসতেছে, রাজস্ব আয়গুলো কাদের থ্রুতে আসতেছে? একটা কি মন্ত্রী কখনো টাকা পাচ্ছে? মন্ত্রীর টাকাটা কখনো ছিল না, টাকাটা পাচ্ছে হচ্ছে আমলা জানে যে কোন টাকায় কোন টাকা ইউজ করতে হবে। তাদের লেজার সিস্টেম থেকে যে জিনিসটা আমাদের অলরেডি মন্ত্রী এসে বলে গেছে যে তাদের একটা নলেজ বেস মানুষ, মানে স্পিকার 10 সেকেন্ড সময় নিয়ে চেয়ে নিচ্ছি, যে নলেজ বেস সিস্টেমটা ছিল সেই জিনিসটাকে ইউজ করা। দেন দেখেন আপনারা যদি আজকে ডিবেটটার মধ্যে শুধু আপনারা বিদ্যুৎ নিয়ে গেছেন এবং সামিট গ্রুপ থেকে শুরু করে আদানি গ্রুপ নিয়ে অনেক কথা বলছেন, আমি মানছি, কিন্তু আজকে ডিবেটের মধ্যে আপনারা চাইলে জ্বালানিও কথা বলতে পারতেন। যে জিনিসটার মধ্যে হচ্ছে জ্বালানির অনেক ইউজ, যে গ্যাসের খনি থেকে শুরু করে এই খনিগুলো যে একটা আমলাতন্ত্র ইউজ করতেছে না, সেই জিনিসটাও আপনারা কোনো কিছু বলেন নেই। আপনারা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেন যেখানে হচ্ছে একটা পলিটিশিয়ান সবসময় দুর্নীতি করবে। তো আপনার কাছে বুঝতে হবে যে প্রজাতন্ত্র সিস্টেমটা কেন রেডি করছে, যাতে হচ্ছে দুর্নীতি সিস্টেম থেকে আমরা বের হতে পারি। যখন আমাদের প্রজাতন্ত্রেই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, সো আমাদের বুঝতে হবে যে আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি স্টেক সবসময় হচ্ছে আমলাতন্ত্র ছিল। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের জোনায়েদ আল মোস্তফাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম শাকিলকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দল আজকে অনেক বারবার করে বলে গেলেন আমাদেরকে সিস্টেম ঠিক করতে হবে, আমাদেরকে সিস্টেমটা খুব সুন্দর করে গুছাতে হবে, আমাদেরকে নীতি নির্ধারণগুলো সুন্দর মতো গুছাতে হবে। প্রশ্নটা হচ্ছে এই নীতি নির্ধারক কারা, এই সিস্টেমটাকে কারা আসলে সুন্দর করে গুছিয়ে তোলেন? সেই রাজনীতিবিদরা। এই আইনগুলো কারা পাশ করেন? সেই রাজনীতিবিদরা, এমপিরা, মন্ত্রীরা সেই আইনগুলো পাশ করেন। এই আইনগুলো পাশ করার মাধ্যমে আসলে আমাদের সিস্টেমটা ঠিক হয়, আমাদের নীতি নির্ধারণটা ঠিক হয়। এবং এই নীতি নির্ধারণেই যখন আসলে সমস্যাটা তৈরি করে দেন রাজনীতিবিদরা, সেই জায়গায় আমলারা আসলে একটি সুযোগ পেয়ে যান দুর্নীতি করার, এবং রাজনীতিবিদরা তাদের সাথে সিন্ডিকেট মিলিয়ে নিজেদের স্বার্থে এই দুর্নীতিগুলো করেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আইন প্রয়োগকারী সংস্থা নিয়ে কথা বলার দরকার ছিল। কেন আইন প্রয়োগকারী সংস্থা আসলে আইনগুলো প্রয়োগ করেনি? আইন যদি তারা প্রপারলি প্রয়োগ করতো তাহলে সেই জায়গায় দুর্নীতিগুলো হতো না। কিন্তু এই আইন প্রয়োগকারী সংস্থাটিকে সম্পূর্ণরূপে রাজনীতিকরণ করেছে কারা? সেই রাজনীতিবিদরা, ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে তারা আমলাতন্ত্রের কথা বলে গেলেন যে আমলাতন্ত্রের মধ্যে বিএনপির সময় হচ্ছে আমলারা ছিল, পরবর্তীতে আওয়ামী লীগের যে আমল রয়েছে সেই আওয়ামী লীগের আমলেও আসলে আমলারা বিদ্যমান রয়েছে। তাহলে কেন আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি হচ্ছে আমলারা দুর্নীতিগ্রস্ত ছিল বা সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে? প্রশ্নটি হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগের আমলে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আওয়ামী লীগের আমলে কিংবা ক্ষমতাসীন যে রাজনৈতিক দলটি ছিল তার আমলে যেই আমলাতন্ত্রের যে আমলারা রয়েছে তাদের মধ্যে একটি ছাকন প্রক্রিয়া চলেছে, এবং সেই ছাকন প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র আওয়ামী পন্থী যারা আমলারা রয়েছে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। এই তাদেরকে প্রমোশন দেওয়ার মাধ্যমে এই যে দুর্নীতির যে নীল নকশা, এই নীল নকশাগুলো নতুন করে তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সামিট গ্রুপের কথা বলছিলাম। সামিট গ্রুপ সহ অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, যেই গ্রুপগুলো রেন্টাল এবং কুইক রেন্টালের নামে দুর্নীতি করেছে, তারা একটা উদাহরণ দেখিয়ে গেলেন যে 15 কোটি টাকার দুর্নীতি। আমি আপনাকে দেখাবো 1 লাখ কোটি টাকার দুর্নীতি, যেটি কিনা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের মধ্যে বিদ্যুৎ যে খাতটি রয়েছে সেটির বাংলাদেশের গত 15 বছরের মোট বিদ্যুৎ উৎপাদন যে খরচ রয়েছে সেই খরচের 30% শুধুমাত্র আমরা রেন্টাল এবং কুইক রেন্টালে অপচয় করেছি। মাননীয় স্পিকার, এবং এই টাকাগুলো আমরা কিভাবে অপচয় করেছি, এই টাকাগুলো আমরা সেই গ্রুপগুলোকে কিভাবে প্রদান করেছি? টাকায় না, ডলারে। এবং আমরা যখন ডলারে এই টাকাগুলো প্রদান করি সেই মুহূর্তে ডলারের মাধ্যমে আমাদের টাকাগুলো বিদেশে পাচার হয়ে যায়, যার কারণে আমরা দেখি সামিট গ্রুপ বা অন্যান্য গ্রুপের যে মালিকরা রয়েছে সেই মালিকরা পরবর্তীতে তাদের বিদেশে বড় বড় বাড়ি বানায়, বড় বড় আলিশান বিভিন্ন বাসা বানায় এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্ট করে, এবং এই ইনভেস্টমেন্টের মাধ্যমেই আমাদের যে সাধারণ জনগণের টাকা, সেই সাধারণ জনগণের টাকাগুলো পাচার হয়ে যায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই যে টাকা পাচারের একটি নতুন মাধ্যম বিদ্যুৎ খাত দিয়ে তৈরি হয়েছিল, এই বিদ্যুৎ খাত দিয়ে তৈরি করা নীল নকশাটি কিন্তু এই রাজনীতিবিদরাই করেছিল, এবং টাকাগুলো পাচারও করেছিল কিন্তু সেই রাজনীতিবিদরাই। কারণ আপনি যতগুলো গ্রুপের নামই দেখবেন, যে গ্রুপগুলোর নামে টাকাগুলো পাচার হয়েছে, প্রত্যেকটা গ্রুপের সাথেই যে সংযোগ ছিল কোনো না কোনো রাজনীতিবিদদের, কোনো না কোনো রাজনীতিবিদের আত্মীয় স্বজনদের, অথবা কোনো না কোনো রাজনীতিবিদের বন্ধু বান্ধবের। মাননীয় স্পিকার, অর্থাৎ তারা তাদের যে নিজস্ব সার্কেল কিংবা নিজস্ব যে ফ্যামিলি বিজনেস রয়েছে সেই নিজস্ব ফ্যামিলির মধ্যে এই দুর্নীতিগুলো করেছে, এবং নিজস্ব ফ্যামিলির মধ্যে এই দুর্নীতিগুলো অনেক বেশি পরিমাণে সার্কুলেট করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই যে আমলাদের কথা আজকে তারা বলছেন, এই আমলারা সাহস আসলে কোত্থেকে পেয়েছে? এই আমলারা সাহসগুলো পেয়েছেই কিন্তু সেই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কাছ থেকে। তারা যখন দেখেছে তাদের মাথার উপর সেই দুর্নীতিবাজ যে ক্ষমতাশীল রাজনীতিবিদ রয়েছে, সেই রাজনীতিবিদের হাত রয়েছে, সেই মুহূর্তে তারা এই দুর্নীতিগুলো করার সাহস পেয়েছে। এবং তারা যে বলে গেলেন ক্ষুদ্র পর্যায়ে কিংবা একদম তৃণমূল পর্যায়ে দুর্নীতির কথা, এই তৃণমূল পর্যায়ে কি আমলা বা বড় বড় উচ্চপদস্থ যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর এক্সেস থাকে না? মাননীয় স্পিকার, এই তৃণমূল পর্যায়ে এক্সেস থাকে হচ্ছে রাজনীতিবিদদের। কেন? রাজনীতিবিদদের যে সার্কেলটা বা চেইন অফ কমান্ডটা, সেই চেইন অফ কমান্ডটা একদম উচ্চ পর্যায়ে থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত রাজনীতিবিদদেরই সেই জায়গাটাতে এক্সেস থাকে। আপনি যদি দেখেন এই জ্বালানি ও বিদ্যুৎ খাতের মধ্যে বিদ্যুৎ খাতের যেই মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের যে মন্ত্রীর দায়িত্ব ছিল বা সেই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সেটি কে আসলে নিজের কাছে রেখেছিলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাছে রেখেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী। এবং সেই সাবেক প্রধানমন্ত্রী যখন নিজের কাছে রেখেছিলেন, তিনি তার ক্ষমতা ব্যবহার করে তার যে মতাদর্শ রয়েছে বা তার যে উশিনে থাকা মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে পদোন্নতি দিয়েছেন, এবং সেই মানুষগুলোকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে তিনি তার যে রাজনৈতিক আদর্শ রয়েছে সেই রাজনৈতিক আদর্শকে মিসইউজ করার মাধ্যমে দুর্নীতিগুলো করেছেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমাদের আজকের ছায়া সংসদের জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিগত সরকারের আমলারানা রাজনীতিবিদরা দায়ী, সেটি নিয়ে আমাদের এই পর্যায়ে পর্যন্ত 6জন বক্তার বক্তব্য আমরা শুনলাম। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা খান মোহাম্মদ ওমর ফারুককে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য।
মাননীয় স্পিকার তারা অনেক বড় করে বললেন যে মূর্খের দুর্নীতির চেয়ে শিক্ষিত দুর্নীতির প্রভাব অনেক বেশি মাননীয় স্পিকার, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কি আসলে সত্য? উত্তর হচ্ছে না। কেন সত্য না? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার হচ্ছে পাওয়ার যার কাছে বেশি, ক্ষমতার যার কাছে বেশি, তার প্রভাব তত বেশি মাননীয় স্পিকার। তার মানে কি ক্ষমতার লড়াইয়ে আমলারা কখনো রাজনীতিবিদদেরকে টেক্কা দিতে পারে না। আপনাকে একটা মুখ্য সচিব হলো মন্ত্রীকে আপনাকে সবসময় স্যার বলতে হয়, যেটা আমরা প্রথম থেকে বলছিলাম। আপনার মন্ত্রী যদি সৎ হতেন, আপনার মন্ত্রী যদি বলতেন আমি করাপশন করব না, আপনি কখনোই করাপশন করতে পারতেন না, আপনি যতই চেষ্টা করেন। এটা সঠিক উদাহরণ হচ্ছে আমরা জিয়ার আমল দেখতে পারি। 1981 থেকে 86 বাংলাদেশের স্বর্ণযুগ ছিল, কারণ জিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে একমাত্র এখানে সত্যতার দিক থেকে হচ্ছে তিনি কথা বলার চেষ্টা করছেন, ওইখানে অনেক বেশি শক্তিশালী একটা রোল প্লে করছেন স্পিকার। এই স্বর্ণযুগটা কেন ওই আমলেই হলো? কারণ সেখানকার মন্ত্রীরা বাংলাদেশের প্রতি অব্লিগেটেড ছিল, বাংলাদেশের মানুষের কথা ভাবতো। গত 15 বছরে বাংলাদেশের মানুষের কথা কখনো আওয়ামীতন্ত্ররা ভাবে নাই মাননীয় স্পিকার। তারা এসে কথা বলার চেষ্টা করলেন যে হচ্ছে আমাদের হচ্ছে এই প্রভাবটা। আপনি এই যে সিন্ডিকেট গুলোর কথা বললেন, তারা যে মিটার চুরির কথাগুলো বললেন, আপনাকে ওই মিটার লাগানোর ক্ষেত্রেও আপনাকে সবার আগে ওই এলাকার চেয়ারম্যানের কাছে যেতে হয় যে আপনি কোন বাড়ির মিটারটা লাগাবেন। আপনি চেয়ারম্যানের অনুমতি ছাড়া মিটার লাগাইতে পারেন না, চেয়ারম্যান আপনাকে বলে দেয়। এইখানে আপনার রাজনীতিক ডাইরেক্ট প্রভাব আপনাকে দেখাচ্ছে যে রাজনীতিবিদদের ডিরেকশনের মাধ্যমে দুর্নীতিগুলো হতো মাননীয় স্পিকার। আমরা দেখতে পারি আমদানি নির্ভর হলে আপনার জন্য দুর্নীতি করা সহজ। আপনার প্রত্যেকটা দুর্নীতি আমদানি নির্ভরতার উপর, কারণ আপনি বড় স্কেলে সবসময় করতে পেরেছেন। এবং এই নীতি নির্ধারণের পর যে সবসময় ছিল, তারা একটি প্রশ্ন করেছিলেন যে আমলারা যদি সবাই খারাপ হয়, মন্ত্রী ভালো হয়, আপনি একা কি করবেন? আপনি একা মন্ত্রী ভালো হয়ে ওই দেশে আইন প্রয়োগ করতে পারবেন এবং আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে শাসন আনতে পারবেন। এই মন্ত্রীগুলা শাসিত হয় নাই দেখে তারা বারবার দুর্নীতি করার সুযোগ পেয়েছে, এবং যখন দেখেছে বস দুর্নীতি করে আমি কেন করব না, বা বস প্রেশার করতেছে দুর্নীতি করার, আমি কেন করব না, এই সুযোগগুলো নেব না। সুযোগের অভাবে সবাই চোর বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে। এই পর্যায়ে সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা আকিব হাসানকে। মাননীয় স্পিকার দেখেন হাস্যকর কথা, তারা বলতেছে যে একজন আমলা নাকি বাধ্য হয়ে এইসব কাজ করে, সে যদি এইসব দুর্নীতি না করতো নাহলে তাকে নাকি বহিষ্কার করা হতো, তাহলে তাকে নাকি ট্রান্সফার করা হতো। দেখেন এই যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 15 কোটি টাকা শুধুমাত্র তামার তার বিক্রি করলো, অন্যান্য তো আছেই, শুধুমাত্র যে তামার তার বিক্রি করলো। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কেন তামার তার বিক্রি করেন, সে কি বলবে আমি বাধ্য হয়ে তামার তার বিক্রি করছি, আমি বাধ্য হয়ে 15 কোটি টাকার দুর্নীতি করছি, আমি বাধ্য হয়ে কোটি কোটি টাকা হাতে এনেছি। এটা মোটেও বাধ্য হয়ে না, যেহেতু তারা দুর্নীতিবাজ, যেহেতু তারা জানে যে কোন জায়গায় হাত দিলে আমি টাকা পয়সা আনতে পারবো, সেহেতু তারা রাজনীতিবিদদের কাছে যায়। এবং রাজনীতিবিদদের কাছে যাওয়া ছাড়াও তাদের অনেক দুর্নীতির ক্ষেত্র আছে যেখানে রাজনীতিবিদ ইনক্লুডেড না। তারা আজকে বলে যে এই বিভিন্ন এই যে কুইক রেন্টাল, তারপরে আপনার আদানি, আপনার এই বিভিন্ন জিনিসের কথা আপনারা খবরের কাগজে দেখেন যে আদানি এই সব চুক্তি করছে সরকার, কিন্তু ওই যে চুক্তি করার সময় যে তার সাথে কাইকাউস বসেছিল, তার সাথে যে তৌফিকে এলাহি বসেছিল, এই জিনিস খবরের কাগজে আসবে না, কিন্তু আপনার কমন সেন্স দিয়ে বুঝতে হবে। এই জিনিস আপনার কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে এই সিদ্ধান্তগুলো কোত্থেকে আসে। এই সিদ্ধান্তগুলো তাদের প্রভাব থেকে আসে। এই যে তারা আমলারা যে প্রভাবিত করে, এই যে আমলাতন্ত্র যে চলতেছে, এই আমলাতন্ত্রের প্রভাব অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদের থেকেও বেশি। সেই জিনিসটা আমার বক্তব্য প্রমাণ করে গেছে। এইখান থেকে কিন্তু আপনার সিদ্ধান্তগুলো আসে। মাননীয় স্পিকার দেখেন আজকের বিতর্কটা হওয়া উচিত ছিল যে প্রভাবটা কার বেশি, কে এই কাজগুলো না করলে দুর্নীতিটা হতো না, তারা সেই জিনিসটা টাচ করে নাই। তারা বলে গেছে যে রাজনীতিবিদদের এত দুর্নীতি আছে, আমি জানি রাজনীতিবিদদের এত দুর্নীতি আছে, আমলাদেরও এত দুর্নীতি আছে, ঠিক কথা, কিন্তু প্রভাবটা কার বেশি? প্রশ্ন হলো যে কে দুর্নীতি না করলে দুর্নীতিগুলো হতো না। সেইখানে আমরা স্পষ্টত দেখিয়ে যাই যে যেখানে যদি ফিজিবিলিটি টেস্টে বলাই হতো না যে এই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব না, যদি এই জিনিসটা বলা হতো তাহলে ওইখানে বিদ্যুৎ কেন্দ্রই নির্মিত হতো না, দুর্নীতি হতো দূর কি বাদ। অতএব মাননীয় স্পিকার দেখেন সহজ কথা হলো কে দুর্নীতি না করলে দুর্নীতি হতো না, আমলা দুর্নীতি না করলে দুর্নীতি হতো না। অতএব এখানে আমলাদের ভূমিকাটাই স্পষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির যে অবস্থা, এই অবস্থার দায় আসলে কাকে দেওয়া যাবে, কে বেশি দায়ী, কে কত বড় চোর ছিল, কে কত বড় ডাকাত ছিল, সেটি কিন্তু এখন নির্ণয় করার সুযোগ এবং সময় এসেছে। আমরা চোর এবং ডাকাতের পরিবর্তে আর কোনো কঠিন শব্দ দেওয়া যায় কি না,
এই বিদ্যুৎ ও জ্বালানি খাতকে যারা ধ্বংস করে দিয়েছে, সেই শব্দ আমি জানি না বাংলার ডিকশনারিতে আছে কিনা, ইংরেজিতে অন্য কোনো শব্দ আছে কিনা, করাপশনের বিপরীতে আর কোনো শব্দ আছে কিনা, কঠিন শব্দ, সেই শব্দ হিসেবে আখ্যায়িত করতে হবে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের যারা অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের সঙ্গে যুক্ত ছিল। আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে আমরা দেখেছি, তারা তাদের এই জ্বালানি বিদ্যুৎ খাতের কথা বলতে গিয়ে তারা বলেছেন $600 কোটি নয় ছয় হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাই $600 কোটি নয় 600 কোটি ডাকাতি করেছে। 2010 সালে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিতর্কিত ইন্ডিমিনিটি বিলটা পাশ করে, তখন কিন্তু আমরা দেখেছি সাধারণ জনগণ থেকে সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ এই বিষয়ে কিন্তু তাদের কথা বলবার চেষ্টা করেছে, কিন্তু কেউ কথা বলতে পারেনি। সেই ইন্ডিমিনিটি বিল বারবার মেয়াদ বাড়িয়ে আজকের এই বিদ্যুতের যারা ডাকাতদেরকে, সেই ডাকাতদেরকে বাংলাদেশ থেকে অর্থ পাচার, অর্থ দুর্নীতি করবার সুযোগ করে দিয়েছিল। আমরা গত বছরে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আমাদের ক্যাপাসিটি কষ্টের কথা বারবার আসছে, যে আমরা সক্ষমতার 41% কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আমরা ব্যবহার করতে পারিনি, অথচ আমরা সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আমরা পয়সা দিয়েছি, ক্যাপাসিটি কস্ট দিয়েছি, তাদেরকে বিদেশে ডলারের মাধ্যমে পেমেন্ট করেছি। 2023 অর্থ বছরে শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহার না করে সরকার 26,000 কোটি টাকার ক্যাপাসিটি চার্জ দিয়েছে। দাবি যে কারণে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে নো ইলেকট্রিসিটি নো পে, আপনি বিদ্যুৎ দিবেন না, পয়সা পাবেন না। সেই জায়গার মধ্যে কিন্তু আমাদেরকে এখন সোচ্চার হতে হবে। আমরা বিগত 15 বছরে এই ক্যাপাসিটি চার্জের নামে দেখেছি যে 1,06,000 কোটি টাকা লুট হয়ে গিয়েছে। আমরা বিদ্যুৎ নেইনি, কিন্তু 1,06,000 কোটি টাকা আমরা এই লুটকারীদেরকে আমরা দিয়ে দিয়েছি। এবং সে কারণের জন্য বলতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও, আমরা ক্যাপাসিটি কস্ট ছাড়াও আমরা দেখেছি বিদ্যুতের বিতরণ, সঞ্চালন, মিটার কেনাকাটা সহ নানা ক্ষেত্রে এই জ্বালানি বিদ্যুৎ খাতে বড় বড় ধরনের দুর্নীতি আমরা দেখতে পেয়েছি। আমরা মিথ্যা বলির উপরে আমরা খালি বলি আমাদের এখন 28,000 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। আবার মাঝে মাঝে আমরা বলি আমরা আজকে সবচাইতে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছি, বাংলাদেশ ইতিহাসে রেকর্ড করেছি। কারা কত টাকা এখান থেকে লুটপাট করে নিয়েছে, সেই লুটপাটে লুটতরাজকারী ব্যক্তিদেরকে আমাদেরকে চিহ্নিত করে আইনের আওতা যদি আনা না হয়, তাহলে কিন্তু ঘুঘু বারবার কিন্তু ধান খেয়ে যাবে। তাই আমাদেরকে এদেরকে আইনের আওতা আনবার জন্য আমি অনুরোধ করছি। একটা স্লোগান ছিল বিগত সরকারের সময়, বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, কটা খাম্বা লাগিয়ে এই পাড়া ওই পাড়ায় কিছু বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, অথচ লোডশেডিং এর অভাবে মানুষ ঘুমাতে পারতো না। এই যে রাজনৈতিক মিথ্যা গল্প করে বাংলাদেশের মানুষকে শতভাগ বিদ্যুতায়নের গল্প শোনানো হতো, সেটি কিন্তু এখন প্রমাণিত হচ্ছে যে আসলে শতভাগ বিদ্যুতায়নের নামে তারা মিথ্যা কথা বলতো। বলা হতো যে বিদ্যুতের জন্য মানুষকে যেতে হবে না, বিদ্যুৎ তার ঘরে ঘরে যাবে, ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে। বিদ্যুতের ফেরিওয়ালারা কোথায় গেল? বিদ্যুতের ফেরিওয়ালাদেরকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের ফেরিওয়ালাদের মধ্যে অনেকে এখন জেলে আছেন অথবা অনেকে পলাতক আছেন। সুতরাং এই ফেরি করে বিদ্যুতের গল্প যারা শুনিয়েছেন, শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে বাংলাদেশকে যারা শুনিয়েছেন, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ যারা তৈরি করেছেন শুনিয়েছেন, যারা বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে, সেই উৎপাদনকারীরা যারা এখন মিথ্যা বলেছেন, সেই মিথ্যা গল্পকারীদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। প্রিপেইড মিটারে আপনি আপনার যদি 1,000 টাকা ঢোকান, 1,000 টাকা ঢোকানোর সঙ্গে সঙ্গে 300 টাকা মিটার খেয়ে ফেলে, আপনার 1/3 টাকা দেখা যাবে প্রিপেড মিটারে খেয়ে ফেলছে। এবং যে প্রিপেড মিটারে আপনি বাতি না চালান, ফ্যান না চালান, বাতি না চললেও কিন্তু মিটার ঘুরতেই থাকে। কোথায়কার কোন মিটার, কি মিটার, কারাই মিটার আনলো, কি কারণের জন্য মিটার টাকা খেয়ে ফেলছে, কি কারণের জন্য মিটারে বাতি না জ্বললেও বাতি ঘুরতে থাকে, তার কিন্তু এখনো পর্যন্ত আমরা সুরাহা করতে পারি না। সুতরাং বাংলাদেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে দুর্নীতি, যে অনিয়ম, সেটি কিন্তু আমাদেরকে রোধ করতে হবে। আমরা দেখেছি বিগত সরকারের সময় 15 বছরে বিদ্যুতের দাম 12 থেকে 13 বার বাড়ানো হয়েছে, গ্যাসের দাম 9 থেকে 10 বার বাড়ানো হয়েছে। বারবার কিন্তু জনগণের পকেটের টাকা কেটে, সাধারণ মানুষের পকেটের টাকা কেটে আমাদেরকে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল। সুতরাং তার বিচার আমাদের হতে হবে। আদানি যে বিদ্যুতের কথা বলছি, যে আদানির বিদ্যুতের চুক্তিটি সম্পূর্ণ একপাক্ষিক, দেশ বিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী একটা চুক্তি করা হচ্ছে। আদানি বিদ্যুৎ চুক্তিটি বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয় নাই আদানির বিদ্যুৎ চুক্তিতে। এই যে আদানির বিদ্যুৎ চুক্তিটি যেটি করা হয়েছে, যেটি বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত জানে না সেই চুক্তিতে কি আছে, কত টাকায় কিনা হয়েছে, কত টাকা আমরা ক্যাপাসিটি চার্জ দিব, কত টাকা দিব, সবকিছু আমাদেরকে প্রকাশ করা দরকার। এবং যদি সম্ভব হয়ে থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের যদি সাহস থেকে থাকে, যেহেতু ভারতের সাথে আমাদের একটা টানাপোড়ন চলছিল, সেই টানাপোড়নে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি। যদি সুযোগ থেকে থাকে, আদানি এবং ভারত
ভারত কিন্তু এক বিষয় নাই। আমরা সুযোগ থেকে থাকলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, যেহেতু দেশবিরোধী এই চুক্তি হয়ে থাকে যদি আদানির সাথে, সেই চুক্তিকে বাতিল করবার জন্য আন্তর্জাতিকভাবে হোক বা আপনারা অন্য কোনো ফোরামে গিয়ে হোক, সেটাই আপনারা চেষ্টা করবার জন্য আমরা অনুরোধ করতে পারি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা আপনারা দেখেছেন, 13.20 বিলিয়ন ডলার সেখানে খরচ করা হয়েছে এবং সেই রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আরও প্রায় $2 বিলিয়ন খরচ করা হয়েছে অবকাঠামোগত উন্নয়নের জন্য। সুতরাং 15.20 বিলিয়ন ডলার খরচ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটাকে একটা শ্বেতহস্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পূর্বে আমরা শুনেছি পতিত প্রধানমন্ত্রী, তার ছেলে সজীবদের জয়, তার ভাতিজি, তারা সকলে মিলে, বোনের মেয়ে, তারা সকলে মিলে 500 কোটি টাকা ইতিমধ্যে সেখান থেকে লোপাট করে নিয়ে গিয়েছে। যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা 500 কোটি টাকা এখান থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে, তাহলে সেটিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে এখন প্রকাশ্যে এসে সেটি জানানো দরকার। তা না হলে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে। রূপপুর পারমাণবিক কেন্দ্র আমাদের পরিবেশগত যে ভারসাম্য নষ্ট করছে, আমাদের যে ঝুঁকি দুর্ঘটনা ঘটার সংখ্যা তৈরি করছে, সেটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। আমাদেরকে বিবেচনা নিতে হবে যে এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের বর্জ্য কোথায় যাবে। রাশিয়ার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী বর্জ্য কি আমরা পাঠাতে পারবো কিনা। আমরা জেনেছি যে এই বর্জ্য থেকে যে ক্ষতি হবার যে সংখ্যা থাকে সেটা শত শত বছর কিন্তু মানুষের ক্ষতি হতে পারে। সে কারণে রূপপুর পারমাণবিক কেন্দ্রটিকেও আমাদের বিবেচনায় আনার জন্য আমি অনুরোধ করব। সবশেষে আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতের যে মাফিয়ারা রয়েছে সেই মাফিয়াদেরকে চিহ্নিত করতে হবে। ক্যাপাসিটি কস্টের নামে যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। রূপপুর পারমাণবিক কেন্দ্রই বলি আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র বলি, সুন্দরবনকে যারা ক্ষতি করবার চেষ্টা করেছে, যারা পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেবার চেষ্টা করে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে তলানিতে নিয়ে গেছে, তাদের সবাইকে একত্রে আমি মনে করি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা শুধুমাত্র বলি যে আজকে ছাত্র জনতা 1500 জন ছাত্র জনতা নিহত হচ্ছে, অবশ্যই আমাদের দুঃখবোধ হয়, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই বিদ্যুতের মাফিয়ারা 1500 ছাত্র জনতা নয় 18 কোটি মানুষকে তারা খুন করে গিয়েছে। এই খুনিদেরকে বিদ্যুতের মাফিয়াদেরকে যারা 18 কোটি মানুষের কপালে আজকে দাগ লাগিয়ে দিয়ে গেছে, সেই 18 কোটি মানুষের কপালে দাগ লাগানো বিদ্যুতের মাফিয়াদেরকে চিহ্নিত করে নিয়ে এসে বাংলাদেশে জ্বালানি বিদ্যুৎ খাতকে আমরা স্বাবলম্বী করে তুলব, এই প্রত্যাশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। এখন এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জ্বালানি বিশেষজ্ঞ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মা তামিমকে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য প্রফেসর ডক্টর মা তামিম এবার তার বক্তব্য প্রদান করছেন। পুরো দুর্নীতির এই প্রক্রিয়াটার মধ্যে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই তিন পক্ষই জড়িত এবং তাদের তিন পক্ষেরই যোগ সাজসে দুর্নীতিগুলো হয়েছে। এটা শুধু বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্যই না, আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটা সেক্টরে, প্রতিটা খাতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। দ্রুত আইনের মাধ্যমে কোনো রকমের প্রতিযোগিতামূলক ব্যবস্থা ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার প্রক্রিয়া হয়েছে এবং প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবেই এটা প্রশ্নবিদ্ধ হবেই, যদি প্রতিযোগিতার মাধ্যমে না দেওয়া হয় তাহলে রাজনৈতিক এবং অর্থনৈতিক ট্রানজ্যাকশন ছাড়া, অর্থাৎ কোনো রাজনৈতিক বিনিময় অথবা অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে, এটা আসলে বিশ্বাস করা কঠিন। সেটা আমরা দেখেছি পরবর্তীতে, যখন দেখেছি যে বিভিন্ন রকমের শর্ত যেগুলো ছিল সেই শর্তগুলোর মধ্যেও ফাঁকফোকর আছে। আমরা আদানিটা জানি অলরেডি, আদানি বিশেষ করে আদানির যে কয়লার মূল্য সেটা আমরা যখন খুব দ্রুততার সাথে 3 দিনের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষর করা হয় এবং আগে থেকে চুক্তিটি তৈরি করে রাখা হয়, এই চুক্তি তৈরির ক্ষেত্রে বাংলাদেশিদের কোনো রকমের কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশে যারা কাউন্টার পার্ট সেখানে ভূমিকা ছিল না। তবে মূল যে সমস্যাটি হয়েছে, যেটা আমরা দেখেছি, যেটা আমি মনে করি দুর্নীতি কমিয়ে আনা সম্ভব, সেটা হচ্ছে যে কেন্দ্রীভূত ক্ষমতা, একক ক্ষমতা। যে কোনো সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে যদি কারো একক ক্ষমতা সৃষ্টি হয়, বিশেষ আইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অফিসের এই যে একক ক্ষমতা সৃষ্টি হয়েছিল সেটার চরম অপব্যবহার করা হয়েছে। এই একক ক্ষমতাটা আমাদেরকে দূরীভূত করতে হবে। আমাদের যদি দুর্নীতি দূর করতে হয় তাহলে
ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। আমরা দেখছি যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ ক্রয়কারী প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে বিদ্যুতের চাহিদা নিরূপণ করেন এবং বিদ্যুৎ কিভাবে সরবরাহ করা হয় সেটাও তারা নির্ধারণ করেন। কোন ধরনের জ্বালানির মাধ্যমে কি আসবে সেটাও তারাই নির্ধারণ করেন এবং কোন স্থানে কত ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসবে সেটাও তাদের হাতে। টেন্ডার থেকে শুরু করে এক্সিকিউশন এবং এই সিদ্ধান্তগুলো তারা এককভাবে একটি সংস্থা করছে। স্বাভাবিকভাবেই আমাদের মন্ত্রণালয় আমলা এবং রাজনীতিবিদরা এই একটি প্রতিষ্ঠানকে কন্ট্রোল করেই সবগুলোর যে বিদ্যুৎ উন্নয়নের বা জ্বালানি উন্নয়নের যে সবগুলো ধারা আছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারেন। এইটাকে যদি আমরা বিকেন্দ্রীকরণ করি, আমরা যদি চাহিদা এবং সরবরাহ নিরূপণে অর্থাৎ পরিকল্পনার ভাবটি অন্য একটি সংস্থাকে দিয়ে দিই, যারা ইন্ডিপেন্ডেন্ট হবে, যারা সরকারি আমলা থাকবে না বা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে না, একটা নিজস্ব ক্ষমতা সম্পন্ন একটি কমিটি বা একটি সংস্থা যদি হয় ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেখানে হয়তো আমরা একাডেমিক্স রাখতে পারবো, প্রফেশনাল রাখতে পারবো, রেগুলেটরস রাখতে পারবো। এরা সবাই মিলে যদি একটি হয়, তারা যদি এই সিদ্ধান্তগুলো নেয়, বিপিডিবি তখন হয়তো শুধু এক্সিকিউশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এক জায়গায়, পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষমতা মানে পদ্ধতিটা আর এক জায়গায়। এইভাবে যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি, একটু চিন্তাভাবনা করে করতে হবে, তাহলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমরা কিন্তু দুর্নীতিটাকে কমিয়ে আনতে পারি। আদানির সাথে বিদ্যুৎ কেনার চুক্তিতে কি কি অনিয়ম আছে আমি যতটুকু দেখেছি, একটি হচ্ছে কয়লার মূল্য। কয়লার মূল্যটা ওখানে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের ইন্ডেক্সের অ্যাভারেজ মূল্য ধরা হয়েছে, যেটা অনেক বেশি। আমরা জানি যে কয়লা কেন্দ্রে যে চুক্তিগুলো হয় সেগুলো ডিসকাউন্টেড চুক্তি হয়, সেই ডিসকাউন্টটা আমাদের বাকি কয়লা কেন্দ্রগুলোর জন্য প্রযোজ্য আছে, কিন্তু এটার মধ্যে নেই। আরও যেটা আছে সেটা হচ্ছে যে 40% বিদ্যুতের মূল্য আমাদের দিতে হবে যদি আমরা কোনো বিদ্যুৎ ব্যবহার নাও করি। 100% তো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবেই, এর সাথে আরও 40% বিদ্যুতের খরচ আমাদেরকে দিতে হবে। এটা একটু ভিন্ন অন্যান্য কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চাইতে। গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণ হচ্ছে না, এইটা হচ্ছে জবাবদিহিতাকে এড়ানোর জন্য একটা সবচেয়ে বড় অস্ত্র তারা ব্যবহার করেছে বিগত সরকার। গণশুনানি বন্ধ করে দিয়ে বিইআরসি অর্থাৎ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে যে দাম নির্ধারণ প্রক্রিয়া, সেইখানে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা প্রক্রিয়া ছিল, সেটাকে বন্ধ করে আরবিট্রারিলি নিজের খেয়াল খুশি মতো বিদ্যুতের দাম বাড়ানো কমানোর যে একটা প্রক্রিয়া সেটা তারা করেছিল। এটা ডেফিনেটলি একটা ভুল উদ্যোগ ছিল এবং এইটা আমি মনে করি এখন যে সরকার এসছে তাদের উচিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট 2003-এর আওতায় যেই কমোডিটিগুলো বা প্রোডাক্টগুলো, তেল হোক, গ্যাস হোক, এগুলো বিদ্যুতের দাম হোক, এগুলো ট্যারিফ নির্ধারণের যেই প্রক্রিয়া সেটা বিইআরসির কাছে ফিরে দেওয়া উচিত এবং আবারও সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এগুলো নির্ধারণ করা উচিত। বিপিসি হলো বাংলাদেশের সবচেয়ে অস্বচ্ছ এজেন্সি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কখনোই সঠিকভাবে, ইভেন আমার খেয়াল আছে প্রায় 10 বছর আগে IMF এর একটা সাহায্যের শর্ত ছিল সব অফ অল দ্য এজেন্সিস বিপিসি অডিটিং করতে হবে ইন্টারন্যাশনাল একটা অডিট ইয়েকে দিয়ে। এবং এই অস্বচ্ছতার পিছনে ডেফিনেটলি সরকারের স্বার্থ জড়িত। একটি হচ্ছে যে রেভিনিউ আর্নিং যেটা হয় সেটা একটা বড় অংশ তেলের মাধ্যমে আসে, সেটা যেন এক্সপোজ না হয় এবং লস দেখিয়ে দেখিয়ে বলে বলে যারা আরও বেশি উচ্চ মূল্য নির্ধারণ করে যেন তারা আরও বেশি রেভিনিউ আর্ন করতে পারে, সেটার কারণে এটাকে সবসময় অস্বচ্ছ রাখা হয়েছে। ইভেন বর্তমান সরকারের ক্ষেত্রেও প্রক্রিয়াটা অস্বচ্ছ রয়ে গেছে এখনও। এই যে তেলের দাম $125, পেট্রোলের দাম $109, সেটা যে বলা হয়েছে সেটা পুরনো পদ্ধতিতেই বলা হয়েছে। এই প্রক্রিয়াটা বিপিসি কি, এলপিজির মূল্য যদি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে নির্ধারণ করতে পারে একটা ফর্মুলার মাধ্যমে, যে ফর্মুলাটা গণশুনানির মাধ্যমে সৃষ্টি হয়েছে, সবার মতামতের ভিত্তিতে সৃষ্টি হয়েছে, এটার মাধ্যমে যদি এলপিজির মূল্য নির্ধারণ করতে পারে, তাহলে তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কেন বিইআরসি পারবে না? এটার আমি কোনো যৌক্তিকতা দেখি না। এই ক্ষমতাটা এখনো সরকারের কাছে আছে, মন্ত্রণালয়ের কাছে আছে। আমি মনে করি এটা বিইআরসির কাছে দিয়ে দেওয়া উচিত এবং পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে একটা ফর্মুলার মাধ্যমে, যে ফর্মুলাটা সবার কাছে পরিষ্কার থাকবে, সেভাবে করা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের নিজস্ব গ্যাস উৎপাদন বর্তমানে যা আছে, নিজস্ব যেই মজুদগুলো আছে, যেই প্রমাণিত মজুদ আছে, সেখান থেকে আরো অতিরিক্ত গ্যাস উৎপাদন করা সম্ভব এবং নতুন গ্যাসও পাওয়া সম্ভব। আমি আমার এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা ফলাফলের দিকে চলে এসেছি। যে প্রস্তাবটি ছিল, প্রস্তাবটি হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির জন্য বিগত সরকারের রাজনীতিবিদ অপেক্ষা আমলারাই বেশি দায়ী। যারা আজকের এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিগত সরকারের আমলের অনিয়ম দুর্নীতি নিয়ে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্তর কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিতার্কিকদেরকে। আরও বেশি অভিনন্দন রইল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের 3 জন বিতার্কিককে তাদের চমৎকার বক্তব্য তথ্য দিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তুলবার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আজকের এই জ্বালানি ও বিদ্যুৎ খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।